ক্লাস রেকর্ড, ঠিক আছে। তো এবার দুটো ঘটনার, একটা শিক্ষক মহাশয় ঢুকছে এবং আরেকজন ছাত্রছাত্রীরা সাথে সাথে উঠে পড়ছে, উঠে দাঁড়াচ্ছে, স্যারকে গুড মর্নিং জানাচ্ছে। সো একটা ঘটনার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটছে, অর্থাৎ দুটো ঘটনার টাইম গ্যাপ 0 হলে কি টেন্স হয় এটা বলেছিলাম। আর কি আলোচনা করেছিলাম যে যদি টাইম গ্যাপ সেটা বোঝা যায়, টাইম গ্যাপ 0 না হয়, টাইম গ্যাপ যদি ভিজিবল হয়, তাহলে কি করব এটা আলোচনা করেছিলাম। যেমন সেই ডক্টর আসবার আগে রোগীটি মারা গেল, সেই ব্যাপারটা। তারপর বিফোর আফটারের ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু করেছি। তারপর কমন এরর নিয়ে আলোচনা করেছি, কমন এরর, এবং তারও আগে দেয়ারফর, সিন্স, এটা নিয়ে আলোচনা হয়েছে। এবার আজকে আমরা যেটা চলে আসবো হোয়েন, ঠিক আছে। তো হোয়েন নিয়ে আমাদের শুরু হবে। দেখো হোয়েন এর সাথে পাস্ট টেন্সের কি সম্পর্ক। পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডেফিনাইট টেন্সের কথা বলছি আজকে আমি, এখনই শেষ হয়ে যাবে টেন্সটা। এই যে হোয়েন, এই হোয়েনের সাথে তিনটে স্ট্রাকচার থাকবে, পরীক্ষায় তিনটেই দেয় হোয়েনের সাথে, আমি সেই তিনটাকে নিয়ে আলোচনা করব। এবং সেটা কি হবে দেখো, আমি নিচে লিখি, পেনে লিখি, তাহলে বোঝা যাবে। আমি লিখে রেখেছিলাম যাতে আমার মনে থাকে হোয়েনটা দিয়ে করাবো কিছু। তো দেখো, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার কিছু একটা হবে, তারপর কোনো নাউন থাকবে, ঠিক আছে। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এবার অপর দিকে এইখানটায় তিনটে হাত বানাবো আমি, মানে তিন রকম হতে পারে, তিনটে হাত বানাবো, 1 2 3। আবার বলছি, হোয়েন দিয়ে এদিকে শুরু হবে, কি থাকবে, সাবজেক্ট, তার সাথে ওয়াজ ওয়্যার, তার পাশে নাউন। এরপর এখানে তিনটে হাত বানালাম, অর্থাৎ তিন রকম স্ট্রাকচার হয় হোয়েনের। সেটা কি, সাবজেক্ট প্লাস ইউজ টু। আগের দিন আমরা ইউজ টু কখন হয়, উড কখন হয়, দুটোই কিন্তু অতীতের অভ্যাসকে বোঝায়, সেটা কিন্তু আলোচনা করেছি। তোমরা ক্লিয়ার, তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। আজকে এটা কি বলছি দেখো, সাবজেক্ট ইউজ টু প্লাস ভি1 প্লাস ওডব্লিউ একটা স্ট্রাকচার হতে পারে এই হোয়েনের সাথে। আর একটা স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1 প্লাস ওডব্লিউ, এটা একটা হতে পারে হোয়েনের সাথে। হোয়েন দিয়ে এইদিকে যখন ওয়াজ ওয়্যার অর্থাৎ পাস্ট টেন্সে থাকবে, সিম্পল পাস্টে, তখন আরেকটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ওডব্লিউ। পরীক্ষায় এই তিনটে থেকেই কোশ্চেন আসে। বারবার বলছি, যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোর উপরেই নোটগুলোকে বানিয়ে তোমাদেরকে ডেলিভার করছি, এবং বলতে বলতে এক্সট্রা অনেক কিছু বেসিক আমরা আলোচনা করব। তো দেখো, হোয়েনের সাথে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি1, মানে এই প্রথম স্ট্রাকচারটা ঠিক তখনই হবে, ঠিক তখনই হবে যখন এই অ্যাকশনটা, ঠিক আছে, এইখানে সাবজেক্ট যে কাজটা করবে, আমি যেভাবে করছি সেভাবে তোমরা করে নেবে। সাবজেক্ট যে কাজটা করবে সেই কাজটা অতীতে রেগুলার ওয়ার্ক হবে। এটা আগের দিন বলেছিলাম আমরা, ইউজ টু বসে অতীতে যে অভ্যাসটা রেগুলার হতো। কারণ কিছু কিছু অভ্যাস রয়েছে যেটা ধরো আমি বললাম আমি ছোটবেলায় প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতাম, এটা অতীতের রেগুলার হ্যাবিট, রেগুলার ওয়ার্ক। আবার এটা হতে পারে আমি ছোটবেলায় মাঝে মাঝে নদীতে স্নান করতে যেতাম, তো এটা কিন্তু তখন কিন্তু কি অতীতের হ্যাবিট, কিন্তু ইরেগুলার ওয়ার্ক, প্রতিদিন হতো না। তো যখন প্রতিদিন হবে না, তখন সেটার ক্ষেত্রে সাবজেক্ট যখন কাজটা প্রতিদিন করবে না, অর্থাৎ আমি এর সাথে অ্যাটাচ করে দিলাম, অর্থাৎ এটা কি ঘটনা ঘটবে, এটা হবে ইরেগুলার ওয়ার্ক হবে। সব উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেবো আমি, চিন্তা নেই, ইরেগুলার ওয়ার্ক হবে। আর এইদিকে সাবজেক্টের সাথে ওয়াজ ওয়্যার থাকবে, এইদিকে সাবজেক্টের সাথে ভি2 থাকবে। কখন সেটা জানো, যখন কোনো সাবজেক্ট যখন কাজটা নর্মাল কোনো কাজ করবে, তো এটা বলবো নর্মাল ওয়ার্ক। আবার বলছি, সাবজেক্ট যখন অতীতে, সবকটাই কিন্তু অতীত, কারণ আমরা যেটা পড়ছি হোয়েনের, যেটা হোয়েনকে কিসে ইউজ ব্যবহার করছি আমরা, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট এর ব্যবহার বলছি। কিন্তু তো অতীতে সাবজেক্ট যখন রেগুলার কোনো কাজ করবে, রেগুলার কোনো কাজ করতো, করবে না করতো এরকম বোঝাবে, তখন হোয়েনের সাথে এইদিকে
আমার ইউজ টু এর স্ট্রাকচারটা আসবে। যখন কাজটা ইরেগুলার হবে অর্থাৎ অতীতেরই কাজটা প্রতিদিন না হয়ে মাঝে মাঝে হতো এরকম বোঝালে সেটা হবে উড প্লাস ভি অন। কিন্তু অতীতের কোনো কাজ নর্মাল কোনো কাজের কথা বলছে, নর্মাল কোনো কাজ, এখানে কোনো হ্যাবিটের কোনো ব্যাপার নেই, রেগুলার ইরেগুলারের কোনো ব্যাপার নেই, তখন সেটা স্ট্রাকচারটা হবে কি নর্মাল সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ওডব্লিউ। এবার আমরা এই তিনটা স্ট্রাকচারের উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম উদাহরণ, হোয়েন, এক নম্বর উদাহরণ দিচ্ছি, হোয়েন আই ওয়াজ ইন দিল্লি, যখন আমি কলকাতা করে দিই, হোয়েন আই ওয়াজ ইন কলকাতা I used to take breakfast with tea. I used to take breakfast, এটাই করে দিলাম, উইথ টি, বেশ উইথ টি লিখে দিই, চা দিয়ে আমি ব্রেকফাস্ট করতাম। 2 নম্বর উদাহরণ, when I was in Kolkata I would sometimes টা না দিলে তোমার হবে না, আই উড সামটাইমস, তাহলে তো রেগুলার হয়ে গেছে না, সামটাইমস মাঝে মাঝে, তো ইরেগুলার হ্যাবিট হতে হবে এটা, আই উড সামটাইমস টেক ব্রেকফাস্ট উইথ টি। 3 নম্বর উদাহরণ, when I was in Kolkata I took breakfast with tea. তিনটে স্ট্রাকচারই কিন্তু কারেক্ট, ভালো করে দেখে নাও। আমি এবার তিনটে স্ট্রাকচারের একটু ব্যাখ্যা করে দিই। বলছে যখন আমি কলকাতায় ছিলাম, প্রথম উদাহরণটা দেখো, যখন আমি কলকাতায় ছিলাম আই ইউজ টু টেক ব্রেকফাস্ট উইথ টি, আমি চা দিয়ে ব্রেকফাস্ট করতাম, তো এটা কিন্তু রেগুলার প্রতিদিন হতো। কিন্তু 2 নম্বর উদাহরণটা দেখো, যখন আমি কলকাতায় ছিলাম আই উড সামটাইমস টেক ব্রেকফাস্ট উইথ টি, আমি মাঝে মাঝে কিন্তু চা দিয়ে ব্রেকফাস্ট করতাম, মাঝে মাঝে, এটা কিন্তু ইরেগুলার অ্যাকশন। তাহলে দ্বিতীয়টা হচ্ছে, এটা হচ্ছে ইরেগুলার অ্যাকশন। স্যার বলছি যে ইররেগুলার স্ট্রাকচারে সাম টাইমটা কি মানে থাকবেই না? না, ইরেগুলারে, হ্যাঁ ইরেগুলারে সাম টাইমটা থাকবে, যদি নাও থাকে, আমি নাও যদি থাকে, তুমি ভেবে নেবা আই উড যখন থাকবে তখন সেই কাজটা ইরেগুলারই হয়, অতীতে ইরেগুলারই হতো, এরকম বোঝাবে। দিলে ভালো লাগছে। এবার দেখো, হোয়েন আই ওয়াজ ইন কলকাতা, 3 নম্বরটা, যখন আমি কলকাতায় ছিলাম আই টুক ব্রেকফাস্ট উইথ টি, আমি চা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তখন হয়তো কোনো একটা দিনের কথা, 5 দিন 6 দিন 7 দিনের কথা বলছে, কলকাতায় কোনো কারণে সে ছিল, তখন সে কি করতো, চা দিয়ে ব্রেকফাস্ট করতো, একটা নর্মাল ব্যাপার, এখানে কোনো হ্যাবিট, কোনো রেগুলার ওয়ার্ক ইরেগুলার ওয়ার্কের কোনো ব্যাপার নেই। তো 3 রকম উদাহরণ দিয়ে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করলাম, অর্থাৎ হোয়েন দিয়ে আমরা 3 রকম স্ট্রাকচার তৈরি করতে পারি। কখন? সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে। হোয়েন আবার পাস্ট কন্টিনিউয়াসে হয়, সেটা আমরা পরের দিন দেখবো হয়তো, কিংবা আজকে হলে আজকে, দেখা যাক কতটা হয়। ঠিক আছে, কারো আশা করে অসুবিধা নেই, এগিয়ে যাব, বলো কারো অসুবিধা থাকলে বলো, নাহলে এগিয়ে যাব। খুব ধীরে ধীরে বলছি, কারণ আমরা বেসিক থেকে একবার শিখবো, দ্বিতীয়বার যেন ব্যাক করতে না হয়। ঠিক আছে, আরেকবার বলুন না স্যার, আরেকবার বলুন স্যার। কোন জায়গাটা, কোন জায়গাটা বলো? হোয়েনেরটা স্যার একবার, এই স্যার 3টা ফর্মই একটু বলে দেন স্যার। দেখো স্যার বলছে এই বেশ বেশ, হোয়েন আমি বলে দিচ্ছি, চিন্তা নেই, তাকাও একবার। তো এই যে হোয়েনের স্ট্রাকচারটা, হোয়েন সাবজেক্ট, তারপর দেখবে হয় ওয়াজ হবে বা ওয়্যার হবে, যেহেতু অতীতের কথা বলছে, আই থাকলে ওয়াজ, দে থাকলে ওয়্যার, এরকম ব্যাপার। তারপর কোনো একটা নাউন থাকবে, যেমন এখানে উদাহরণ যেটা দিয়েছি, কলকাতাটা নাউন। এবার এরপর 3টে স্ট্রাকচার হয়, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি অন, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি অন, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ওডব্লিউ। এবার আমরা আগের দিন শিখেছি, বা আজকে একবার বলে দিচ্ছি, হোয়েনের সাথে এইটা হলো, এবং প্রথম স্ট্রাকচারটা ঠিক তখনই হবে, ইউজ টু তখনই হয় যখন অতীতে কোনো রেগুলার কোনো কাজের কথা বলা হয়, বা অতীতের কোনো রেগুলার কোনো একটা অভ্যাসের কথা বলা হয়। বলছে আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি প্রতিদিন, বা আমি রেগুলার, তখন আমি কি করতাম না, তখন আমি ব্রেকফাস্ট করতাম চা দিয়ে ব্রেকফাস্ট শুরু করতাম। তো এইটা ক্ষেত্রে ইউজ টু লাগালাম।
তারপর আমি বলছি আমি যখন কলকাতায় ছিলাম, when I was in কলকাতা, আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি মাঝে মাঝে চা দিয়ে ব্রেকফাস্ট করতাম। তো মাঝে মাঝে করতাম মানে সেটা রেগুলার অ্যাকশন নয়, ইরেগুলার ওয়ার্ক বা ইরেগুলার অ্যাকশন। আমরা জানি ইরেগুলার অতীতের অভ্যাস বোঝাতে, অনিয়মিত অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করি উড, তাই এ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভিয়ান প্লাস ওডব্লিউ। 3 নম্বর দেখো, একটা নর্মাল আমরা এরকম তো কথা বলতে পারি তোমাকে যে আমি যখন কলকাতায় বেড়াতে গেছিলাম দুদিন, তখন আমি চা দিয়ে ব্রেকফাস্ট করেছি, তাহলে পাস্ট টেন্স। তো এই নর্মাল কোনো ব্যাপার হচ্ছে, নর্মাল কোনো ব্যাপার হলে নর্মাল সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ওডব্লিউ হবে। অভ্যাস না বোঝালে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ওডব্লিউ হবে। আর অতীতের অভ্যাস বোঝালে হয় ইউজ টু কিংবা উড। এবার যদি প্রতিদিন হয় কাজটা তাহলে ইউজ টু, আর যদি মাঝে মাঝে হতো এরকম বোঝায় তাহলে তখন উডটা। ক্লিয়ার হলো? স্যার স্যার হয়েছে স্যার, স্যার থ্যাংক ইউ। বেশ, এবার পরীক্ষায় কি দেবে দেখো, পরীক্ষায় এই উদাহরণগুলো দেবে। পরীক্ষায় তোমাকে কি রকম করে দেবে, এই সামটাইমসটা থাকবে, তো এই উডের জায়গায় ওরা কি করে দেবে দেখো, মিউট করে দাও, মিউট করো, আওয়াজ হচ্ছে, মিউট করো। এই যে এই উডের জায়গায় ওরা কি করে দেবে, ইউজ টু দিয়ে দেবে, ঠিক আছে, ইউজ টু দিয়ে দেবে। আমি সামটাইমসটা লেখার এটাই কারণ, উডের জায়গায় ইউজ টু দিয়ে দেবে, তারপরে যা আছে বাকিটা থাকলো। তো তোমাকে তখন বলবে কোথায় এরর আছে। তুমি শিখে গেছো যে সামটাইমস মানে মাঝে মাঝে, আমি মাঝে মাঝে চা দিয়ে ব্রেকফাস্ট করতাম যখন কলকাতায় থাকতাম। তো মাঝে মাঝে বোঝালে সেটা ইরেগুলার, রেগুলার অ্যাকশন নয়। ইরেগুলার অ্যাকশন হলে অতীতের, ইরেগুলার অতীতের অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি না, ব্যবহার করি উড, তখন ইউজ টু এখানে থাকবে, এই জায়গাটা এরর বলে দেবে, বাস হয়ে গেল। এইভাবে কোয়েশ্চেনটা থাকে। এবার এইগুলো তোমাকে এরকম ডিটেলে না বললে তুমি এরর কারেকশনটা তুমি পারবে না, বলবে স্যার কঠিন এরর কারেকশন এসেছিল, এবং সবাই এরর কারেকশন নিয়ে মাথা খারাপ করে দেয়। নেক্সট, কেউ কিছু বলছো নাকি? তাড়াতাড়ি বলো, বললে। স্যার বলছি বলছি যে ওই যে গঠনগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্টে, ফিউচারে আলাদা আলাদা স্ট্রাকচার হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুধু আচ্ছা সিম্পল পাস্টের কথা বলছি আজকে, সিম্পল পাস্টের আচ্ছা কথা আচ্ছা বলছি। প্রেজেন্ট হলে আলাদা হবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন করাবো তখন হোয়েন এর একটা আলাদা ভূমিকা আছে। হুম, তোমাকে আচ্ছা এই ঠিক দিকটা আছে। দেওয়া থাকবে, দেখো তোমাকে এই দিকটা দেওয়া থাকবে, তোমার এই জায়গাটা দেওয়া থাকবে, হোয়েন এর এই দিকটা দেওয়া থাকবে, এই দিকটা, তাহলে এই দিকটাই তুমি দেখবা কি আছে, এই দিকটাই আছে ওয়াজ। ওয়াজ বা ওয়্যার যখনই থাকে তখন সেটা কি টেন্সের কথা বলে, পাস্ট টেন্সের কথা বলে, তখন তোমার মাথায় এই তিনটে স্ট্রাকচার ঘুরফির করবে। এখানে যদি ওয়াজ না থাকে, অন্য কিছু থাকে, অন্য টেন্সের কিছু থাকে, তখন তুমি অন্য টেন্সের নিয়মগুলো বলে দেবো, অন্য টেন্সের সেগুলো বসিয়ে দেবে, এরকম ব্যাপার। একদিক দেওয়া থাকবে তোমার। এবার দেখো নেক্সট যে রুলটা আসছি, এগুলো একটা রুল, এটা একটা রুল ছিল, ঠিক আছে, এটা একটা রুল ছিল। এবার নেক্সট যে রুলটা আসছে, নেক্সট রুলটা কি দেখো, ভালো করে শুনবে, এটা পরীক্ষায় আসেই। ভিভিআই, আমি যখন তোমাদের টেন্সের এখন তো বেসিক লেভেলের প্র্যাকটিস সেট করাচ্ছি, আজকেও পাস্টের প্র্যাকটিস সেট করাবো, যেটা গ্রুপে অলরেডি দেওয়া ছিল তোমাদের গত সপ্তাহে, তো ওটা করাবো। ওগুলো তো সিম্পল, একদম সিম্পল বেসিক লেভেলের তোমাদের প্র্যাকটিস সেট হচ্ছে। এরপরে তোমার এসএসসি, ডব্লিউবিসিএস, যা যা এসএলএসটি পিটির জন্য যা যা দরকার সব সমস্ত কিছুর জন্য প্র্যাকটিস সেট হবে। টেন্সটা যে শেষ হবে সেই তোমাদের প্র্যাকটিস সেট, মানে সরি প্র্যাকটিস সেট লেভেল 2 লেভেল 3 আপলোড হতে থাকবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। এই কোনো, এখন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, এবং এখন কিন্তু এক্সামটা উপর আমি চাপ দিচ্ছি না, আমি আগে শেষ করি। আমি দুটো মেন চ্যাপ্টার তোমাদের কিন্তু রয়েছে, হুট করে কোনো এক্সাম চলে এলে যাতে কোনো প্রবলেম তোমাদের ফেস করতে না হয় সেজন্য দুটো মেন চ্যাপ্টার, একটা হচ্ছে টেন্স, মানে দীর্ঘ টাইম লাগে, মানে লং একটা চ্যাপ্টার টেন্স, যেটা প্রায় আমাদের শেষের দিকে হতে চলেছে, কারণ পাস্ট শেষ হয়ে যাওয়া মানে ফিউচার বেশিক্ষণ লাগবে না, যেমন পাস্ট কন্টিনিউয়াস খুব মিনিট 15 বললে পাস্ট কন্টিনিউয়াস শেষ হয়ে যাবে, বেশি নেই। মেন মেন জিনিসগুলো আমাদের টেন্সের হয়ে গেছে, যেগুলো খুব বড়। এরপরে আমরা যে চ্যাপ্টারটা ধরবো, আমি বলে রাখছি, প্ল্যান চেঞ্জ হতেও পারে, প্রিপোজিশন চ্যাপ্টারটা, যেটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন পাবেই। এটা দীর্ঘ একটা মানে মানে চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, তো আমি বড়গুলোকে আগে এই মুহূর্তে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, হুট করে যদি এসএলএসটি পিটি বা আদার্স কোনো এক্সামে নোটিফিকেশন দেয় যাতে তোমাদের হেল্প হয়। তার মানে এই নয় লাফিয়ে যাব, এই ব্যাচে কিন্তু লাফিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। এবার দেখো এই চারটের ব্যাপার, ইউজ টু অভ্যস্ত, অ্যাকাস্টম টু এটাও অভ্যস্তকেই বোঝায়, অ্যাডিক্টেড টু এটাও একটা কোনো খারাপ কাজে একটা আসক্ত হওয়া অভ্যস্তকে বোঝায়, হ্যাবিচুয়েটেড টু এটাও অভ্যস্ত বোঝায়, তিনটেই কিন্তু সব পুরোপুরি অভ্যস্ত এরকম কিছু কাউকে ইঙ্গিত করে। এর ব্যাপারটা কি শোনো, এদের আগে থাকবে এরকম, কি অভ্যস্ত? অভ্যস্ত না মানে কোনো খারাপ কাজে আসক্ত হওয়া। হুম, ওটাও এক ধরনের ধরো খারাপ কাজে, ধরো কেউ ওয়াইন মদ পান করছে, তো ওটাও কিন্তু একটা, মদ পান করছে তো হচ্ছে খারাপ কাজে একটা কিন্তু আসক্তর ব্যাপার বা হ্যাবিচুয়েটেড ব্যাপারটাকে বোঝাচ্ছে। হুম, বেশ। নেক্সট দেখো, সাবজেক্ট প্লাস
ইজ এম আর বলছে এখানে পাস্ট টেন্স করছেন ইজ এম আর এলো কেন, আমি একবারে প্রেজেন্টেডটাও বলে দিচ্ছি, এখানে এগুলো থাকতে পারে ইজ এম আর ওয়াজ ওয়্যার সব কটাই থাকতে পারে। প্লাস যদি প্লাস না করে এবার আমি এগুলো হাত বানাচ্ছি, ভালো লাগবে দেখতে। যত গ্রাফিক্যাল আকারে পড়াশোনা করবে তত পড়তে ইংলিশকে ভালো লাগবে। আর ইংলিশটাকে যদি চাপ নাও এবং সঠিক স্যারের কাছে না পড়ো কিন্তু ইংলিশটা মানে চেপে যাবে, পরিষ্কার পরিষ্কার কথা একদম চেপে যাবে। এটা ম্যাথ নয় প্রফিট লসের 4টে অঙ্ক 5টা অঙ্ক বা 10টা অঙ্ক করে নিলাম 10 রকম হয়ে গেল। প্রতিটা জায়গায় এক একটা জায়গায় এক একটা রুল ইংলিশে এবং ব্যতিক্রম, সব থেকে বড় কথা কেমিস্ট্রির মতো ব্যতিক্রম। তো আমি স্ট্রাকচারটা কেমন করে বানালাম, সাবজেক্ট প্লাস হয় ইজ বা এম বা আর, প্রেজেন্টে হলে ইজ এম আর থাকবে, পাস্ট হলে ওয়াজ ওয়্যার থাকবে। আমি এটা প্রেজেন্টটাও এখানে অ্যাটাচ করে দিলাম, হ্যাঁ তাহলে আলাদা করে পরে আর বলতে হবে না, বা আগে হয়তো বলিনি। এরপর কি হবে, ইউজ টু এলো, অ্যাকাস্টম টু এলো, অ্যাডিক্টেড টু এলো, হ্যাবিচুয়েটেড টু এলো। এদের পর তোমাকে পরীক্ষায় যে কোয়েশ্চেনটা দেবে এই স্ট্রাকচারটা দিয়ে দিবে, দিয়ে এদের পর একটা শূন্য স্থান দেবে। এই শূন্য স্থানে 4টে অপশন থাকবে, কি বসাতে হবে দেখবা ভার্বের কোনো অপশন দেওয়া থাকবে। ভার্বের অপশন যেই দেওয়া থাকবে সেক্ষেত্রে হবে ভার্বের 4 নম্বর ফর্মটা প্লাস আদার ওয়ার্ডস যা যা থাকবে সেটা বসিয়ে দেবে। একটু বড় দাগ হয়ে গেছিল। V4 প্লাস OW, এইখানে শূন্যস্থান থাকবে। আমি উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হবে কি ব্যাপারটা দেখো। ধরো তুমি বললা আমি সকালে, ঠিক আছে, হাঁটি বা হাঁটতাম, পাস্টে বললে ওয়াজ, প্রেজেন্টে বললে অ্যাম। আমি পাস্টেই দিচ্ছি যেহেতু পাস্ট ইনডিফিনিট হচ্ছে। আই ওয়াজ ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, সকালে আমি হাঁটতাম। এইভাবে তুমি লিখতে চাইছো স্ট্রাকচার। তো তোমাকে 4টে অপশন দেবে পরীক্ষায়, যে কোশ্চেনটা আসে বলে দিচ্ছি। এখানে দেবে ওয়াক, এখানে দেবে ওয়াকস, এখানে দেবে ওয়াকিং, এখানে দেবে ওয়াকড। তো তোমরা জেনে গেছো এখানে কি হবে, কি হবে গো বলো। ওয়াকিং। ওয়াকিং সি একটা। এবার দেখি ব্যাপারটা কি, শোনো ব্যাপারটা হচ্ছে তোমার আরেকটা জিনিস এক্সট্রা আমি বলবো, শুনে রাখবে। এই যে ইউজ টু, এই ইউজ টুটা মাথায় রাখবে, যদি তার আগে বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলো, ইজ এম আর ওয়াজ ওয়্যার, বি বিন বিং। ভয়েস টেন্সে বলবো আরো ডিটেলে, ইজ এম আর ওয়াজ ওয়্যার, বিই বি ডবল এন বিন বিই আই এন জি বিং, ঠিক আছে। তো বি ভার্বের পর যদি ইউজ টু থাকে তাহলে এই স্ট্রাকচারটা হবে। তো এগুলো হচ্ছে যেটা লিখেছি বি ভার্ব। তাহলে এরপরে যে ভার্বটা দেবে অলওয়েজ V4 হতেই হবে, কোনো উপায় নেই। আবার বলছি বি ভার্ব ইজ আমার ওয়াজ ওয়্যার বি বিন বিং, এদের পর ইউজ টু থাকলে তোমার V4 হতেই হবে, নাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাই ইউজ টু দেখলে সাবধানে থাকবে। বি ভার্ব ছাড়াও কিন্তু ইউজ টু ব্যবহৃত হতে পারে। ধরো কি রকম উদাহরণ, একটা উদাহরণ দিই, স্লাইড নেই, ভালো করে শুনবে, ব্যাপারগুলো সব ইম্পর্টেন্ট টপিক। আগে এই উত্তরটা ব্যাখ্যাটা করে দিই, দাঁড়াও। আচ্ছা মনে রাখবে, টু এর পর আমরা নর্মালি জানি টু এর পর হয় ভার্বের 1 নম্বর ফর্ম। কেন টু এর পর 1 নম্বর ফর্ম হয়, ধরো এরকম, হি কেম হিয়ার টু ড্যাশ, অপশন আছে প্লে, প্লেইং, প্লেজ, প্লেইড, এই অপশনগুলো আছে। তো আমরা জানি টু এর পর ভার্বে যে ফর্মটা হয় সেটা ভার্বের 1 নম্বর ফর্ম V1। তাহলে প্লেসটা হচ্ছে V5, হবে না। প্লেইডটা হচ্ছে V2 বা V3, হবে না। প্লেইং হচ্ছে V4, হবে না। V1 হচ্ছে প্লে, তাহলে এখানে বসবে প্লে। তাহলে বলে স্যার এক্ষেত্রে কেন হলো না, এটাই তো বলছি যে যখনই ইউজ টু থাকবে, তাহলে ইউজ টু দিয়ে একটা উদাহরণ দিই, হি ইউজ টু ড্যাশ হিয়ার, সে এখানে আসতো, অপশন দেবে তোমাকে কামিং, অপশন দেবে কেম, অপশন দেবে কামস,
ঠিক আছে, অপশন দেবে কাম, এরকম। তো তোমরা যদি এই অন্ধের মতো মুখস্থ করো তাহলে ভুলে যাবে যে স্যার তো কোনো একদিন ইউজ টু ছিল বাক্যে, এখানে তো V4 বসিয়েছিল। না, এইটাও দেখতে হবে স্যার V4 কি কখন বসিয়েছিল ইউজ টুর পর, যখন তার আগে একটা বি ভার্ব ছিল ইজ, আমার, ওয়াজ, ওয়্যার, মাথায় রাখবে, তখন কিন্তু V4 হবে। তাহলে এখানে ওয়াকিং উত্তর হবে, এই জন্য V4 হলো। বাট যদি ইউজ টু কে নর্মালি ব্যবহার করা হয়, এর আগে কোনো বি ভার্ব, দেখো কোনো বি ভার্ব নেই, তখন কিন্তু টু এর রুলটা প্রয়োগ হবে। টু এর রুল কি, টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম হয় 2 + V1, মাথায় রাখবে। তাহলে এখানে উত্তর কোনটা হবে গো, বলো? এটা কাম হবে। স্যার কাম হবে। হ্যাঁ, তাহলে 4 এর উত্তরটা হয়ে গেল, এটা কাম হবে। কারণ ভালো এটা করে মনে ইনফিনিটিভ রাখবে। তো স্যার। হ্যাঁ, এটা ইনফিনিটিভ, এটা এখানে ইউজটা মানে এখানে হি ইউজ টু, বা আরেকটা দাঁড়া একটা উদাহরণ মনে করি, মনে এলে আমি বলবো। সে এখানে আসতো, এরকম একটা কিছু একটা বলতে চাইছে, আর এটার মানে হচ্ছে আই ওয়াজ ইউজ টু, আমি অভ্যস্ত। এটাও অভ্যস্ত, কিন্তু তোমার ওই অভ্যস্ত আকারে যাবে না। তুমি শুধু মনে রাখবে ইউজ টুর আগে যদি বি ভার্ব ব্যবহৃত হয় তাহলে ইউজ টুর পর V4 হবে এটা। আর একটা মনে রাখবে যে ইউজটা নর্মালি যখন ব্যবহার হবে, ইউজ নর্মালি ব্যবহার হবে, তার আগে বি ভার্ব থাকবে না, তখন হয় V1। বাস, এই দুটো মনে রাখবে, মানে করে করতে যাও না, তাহলে দুটোই কিন্তু অভ্যস্ত লাগবে। এটা গ্রামারের রুল, কেমব্রিজ অক্সফোর্ড ইয়েতে রয়েছে, তাই আমাদেরকে এটা মান্য করতে হবে। এবার বেশি লজিক লাগাতে গেলে আবার প্রবলেম আছে, এই দুটো শুধু মনে রাখবে। আচ্ছা, নেক্সট, তাহলে ইউজ টু এর ব্যাপারটা হলো। ঠিক এরকম করে অ্যাকাস্টাম টু, ঠিক আছে, এই দেখো অ্যাকাস্টাম টু অভ্যস্ত। যেমন একটা উদাহরণ দিই, পরীক্ষায় এসেছিল একটা উদাহরণ আমার মনে পড়লো। হি ইজ অ্যাডিক্টেড টু, এটা তোমরা আরো ডিটেলে ভালো বুঝতে পারবে। এখানে যে ইউজ টুটা, এই যে ইউজ টুটা এখানে, এই যে ইউজ টুটা, এটা মেন ভার্বের কাজ করছে। হ্যাঁ, এটা মেন ভার্বের কাজ করছে, এই জন্য এই রুলটা অ্যাপ্লাই হলো। কিন্তু যখন এই যে এটা চলে আসছে না ওয়াজ, তখন ইউজ টুটা ভার্বের কাজ করছে না। এটা আমি পরে বলবো, পার্টিসিপেলের একটা কাজ করছে বা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। লিঙ্কিং ভার্ব, এখানে ওয়াজটা লিঙ্কিং ভার্বের কাজ করে। এটা কি হবে না হবে ভার্বের চ্যাপ্টার ডিটেলে আরো জানতে পারবে, আপাতত যেটুকু বললাম মনে রাখো। ধরো এটা এখানে অ্যাডিক্টেড টুটা ভার্ব নয়, কারণ এর আগে বি ভার্ব চলে এসেছে। ঠিক এই রুলটা হচ্ছে, তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু ড্যাশ। তোমাকে অপশন দিয়েছিল, পরীক্ষায় দিয়েছিল, স্মোক, স্মোকিং, স্মোকড, আর আমি লিখলাম না, তোমরা বুঝে গেছো। তুমি শুধু দেখে নেবে অ্যাডিক্টেড টু এর আগে কি আছে, বি ভার্ব আছে। তাহলে আমি কি করব, স্যার বলেছে ভার্বের 4 নম্বর। ভার্বের 4 নম্বর মানে কি, ভার্বের 1 এর সাথে আইএনজি। ভার্বের 4 কিভাবে গঠিত হয় আমি তো শিখিয়েছিলাম। ভার্বের 4 গঠিত হয় ভার্বের 1 এর সাথে আইএনজি অ্যাটাচ হয়ে, আমরা হিসেবে সুবিধার জন্য বলবো V4। কারণ দেখো V1 কি, স্মোক, তার সাথে যখন আইএনজি হয় তখনই তো হয় স্মোকিং, তো এটা হচ্ছে V4। তবে ভার্বের শেষে ই থাকলে ইটা উঠে গিয়ে, প্রচুর তথ্য দিচ্ছি কিন্তু এই তথ্যগুলো যার যা জানা নেই লিখে নেবে, আমি বলি আর না বলি। ভার্বের শেষে ই থাকলে আইএনজি করার সময় ই উঠে যায়, দেখো ই উঠে গেছে, স্মোকিংটা হবে কারেক্ট আনসার। আশা করি এই কনসেপ্টটা কারোর কোনো আর অসুবিধা নেই। কারো কিছু অসুবিধা থাকলে বলো, না হলে আমি এগিয়ে যাচ্ছি। স্যার আরেকবার বলেন ওটা। কোনটা, কোনটা বলো, ওটা বলতে কোনটা যেটা বলো, বললে আমি দেখো, কিছু স্মোকিং, স্মোকিং। এই যে অ্যাডিক্টেড, স্মোকের, স্মোক, অ্যাডিক্টেড টু এর আগে বি ভার্ব আছে, অ্যাডিক্টেড টু এর পর V4 বসবে, রুল অনুযায়ী, রুলে লেখাই আছে, তাই স্মোকিং করে দিলাম। আর যেটা বললাম এক্সট্রা সেটা হচ্ছে যে ভার্বের শেষে যদি ই থাকে, আইএনজি করার সময় এই ইটা উঠে যায়, স্মোকিং, ইটা উঠে গিয়ে আইএনজি। যেমন ধরো আমরা ছোটবেলায় শিখিনি রাইট, রাইটের আইএনজি করার সময় দেখবো ইটা উঠে যায়, রাইটিং, WRITING, ইটা উঠে গেল। এটা ছিল ব্যাপার। নেক্সট, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সমস্ত টেন্সে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সটা কি কি কেমন ভাবে হয় দেখে নেব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও কন্ডিশনাল সেন্টেন্স আলাদা করে আমরা চ্যাপ্টার পড়ব, সেখানে অনেক কিছু এক্সট্রা তোমাদের আমি শেখাবো। এখানে আপাতত শুধু জেনে রাখো কন্ডিশনাল সেন্টেন্স
শর্তমূলক বাক্য, সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সের কি ভূমিকা? ব্যাপারটা আমি লিখে দিচ্ছি। simple past is used with conditional sentences. অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়। কিরকম দেখো, অন্য কালার নেই, ভালো কালার গুলো গেল কোথায়? পেনও অ্যাড করতে পারছি না। এই তো, দেখো ইফ প্লাস, আমি বলে দেবো আরেকবার কন্ডিশনাল সেন্টেন্স কি, যারা নতুন বা জানোই না একদম চিন্তা নেই, আগে লিখে দিই একটু। এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন পাবেও, যারা প্র্যাকটিস করো জানো যে এই কোয়েশ্চেন গুলো দেয়। আর একটা হবে পরেরটা, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের টেটে তো বহু প্রতি বছরই দিত, পরের যে স্ট্রাকচারটা লিখছি। এই দুটো স্ট্রাকচার, ব্যাপারটা কি একটু শোনো। দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বাংলাটা জেনে গেছি যে যে সেন্টেন্স শর্তমূলক, কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তমূলক সেন্টেন্স, যে সেন্টেন্সে একটা শর্ত দেওয়া থাকে, অর্থাৎ এটা হলে ওটা হবে এরকম, যদি সে আসে তাহলে আমি যাব, তাহলে একটা শর্ত রয়েছে, কি শর্ত? আমার যাওয়া, সে এলে আমি যাব। তো এইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মেইনলি শুধুমাত্র, যে অনেকে হয়তো ভাববে যে স্যার শুধু ইফ দিয়েই কন্ডিশনাল সেন্টেন্স হয়, যদি দিয়েই না, অন্য কিছু দিয়েও হয়, প্রচুর কন্ডিশনাল ওয়ার্ড আছে। ইফটাকে আমরা বলবো কন্ডিশনাল ওয়ার্ড, ঠিক আছে, ইফটাকে বলবো কন্ডিশনাল ওয়ার্ড। এরকম কন্ডিশনাল ওয়ার্ড, শর্তমূলক শব্দ অনেক আছে, যেটা ডিটেইলে আমরা আলোচনা করব আমাদের কি বলে কন্ডিশনাল চ্যাপ্টারতে, ঠিক আছে। কন্ডিশনাল ওয়ার্ড এখানে ইফ দিয়ে আমি বোঝাচ্ছি, কারণ ইফেরটাই পরীক্ষায় বেশি দেয়। তো ইফের সাথে ভালো করে শোনো, ইফের সাথে যে ক্লজটা থাকবে, ক্লজ মানে বাক্যাংশ, একটা মেন ভার্ব সমান একটা ক্লজ। দেখো এখানে একটা দুটো ক্লজ আছে, কারণ দেখো এখানে এই যে একটা ভার্ব আছে, আর এই দিকে দেখো একটা গোটা বাক্যে দুটো ভার্ব, তাই দুটো ক্লজ, এই দেখো একটা ভার্ব, তাহলে দুটো ক্লজ রয়েছে এই বাক্যে, তাই কারণ এই বাক্যে দুটো ভার্ব রয়েছে। এবার দুটো ক্লজের মধ্যে যে ক্লজে ইফ লেগে আছে সেই ক্লজটাকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। তাহলে এইটুকু হচ্ছে কন্ডিশনাল ক্লজ। আর অন্য অপোজিট যেটা থাকবে, অর্থাৎ অন্যদিকে যে থাকবে, এটাকে বলা হয় রেজাল্ট ক্লজ, রেজাল্ট ক্লজ বা মেন ক্লজ, ঠিক আছে, রেজাল্ট ক্লজ বা মেন ক্লজ। আর যেটা কন্ডিশনাল ক্লজ বললাম সেটাকে বলা হয়, এই যে এটা কন্ডিশনাল ক্লজ, এখানে লিখে দিচ্ছি, এটা কন্ডিশনাল ক্লজ, অথবা কেউ জানো নাম, আর একটা নাম আছে, বলতে পারবে কেউ? বলো, কারো জানা আছে? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আরো নাম আছে, আমি মুখে বলছি, লিখছি না তো। সাবঅর্ডিনেটের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজের আরেকটা নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেটের হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ নির্ভর করে মেন ক্লজের উপর, এই জন্য এই সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেন ক্লজের যেহেতু কারোর উপর, মেন ক্লজ কারোর উপর ডিপেন্ড করে না, এই জন্য একে বলা হয় ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। আমরা ক্লজ চ্যাপ্টারে সব লিখে দেবো, নোট দিয়ে দেবো, নো চিন্তা। এখন যতটুকু দরকার আমি বলে দিচ্ছি, এক্সট্রা বেশি বেশি বলছি, যাতে যাদের প্রাইমারি ধারণা নেই, ব্যাপারগুলো বেসিক ব্যাপারগুলো ধারণা নেই, তাদের জন্য ক্লিয়ার হয়। তাহলে আমি আবারও বলছি যে ইফ ক্লজ বা কন্ডিশনাল ক্লজের সাথে তুমি দেখবে ভার্বটা, ক্লজ থেকে প্রশ্ন দিলে তোমার চোখ যাবে কোথায়? ভার্বে। ক্লজ, টেন্স এগুলো থেকে প্রশ্ন দিবে, ভুলটা যেখানে দেবে বা শূন্যস্থান করতে দেবে, ভার্বের জায়গায় দেবে, ঠিক আছে। তো ভার্বটা যদি দেখবে কিসে আছে, দেখো ভি2, কন্ডিশনাল ক্লজ বা ইফ ক্লজে ভার্বটা আছে ভি2, আর ভি2 মানেই আমরা জানি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো কনফার্ম এইদিকে যে যে শূন্যস্থানটা থাকবে এই জায়গায় উড প্লাস ভি1, এই জায়গায় শূন্যস্থান থাকবে। তুমি যেই দেখবে এইদিকে ভি2 আছে, তুমি এইদিকে বসিয়ে দিবে উড প্লাস ভি1, বাস, এটা মাথায় রাখবে।
উড প্লাস ভি অন। বাকিটা অত মুখস্থ ফুখস্থ কিচ্ছু করার দরকার নেই। যদি দেওয়া থাকে এইদিকে উড প্লাস ভি অন, এইদিকে শূন্যস্থান থাকে, তুমি কি বসিয়ে দেবে? ভি টু। ব্যাপারটা এই। আবার সাবজেক্ট প্লাস উড প্লাস ভি অনটা এইদিকে আসতে পারে, ইফ ক্লজটা এইদিকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এইদিকে আসতে পারে, এইদিকে আসতে পারে, কিন্তু শুধু মনে রাখতে হবে ইফের সাথে যে ক্লজটা জয়েন থাকবে বা যেটা কন্ডিশনাল ক্লজ, সেটা যদি ভি টু তে থাকে, যেদিকেই থাক না কেন, অপোজিট ক্লজটা হবে উড প্লাস ভি অন। উদাহরণ দিই, ক্লিয়ার করি একটা, তারপর দ্বিতীয়টাই যাব। If you studied English, comma, you dash the TET, অপশন দেবে will pass, had passed, would pass। হ্যাঁ, তো এরকম অনেক দেবে, আমি দিলাম না যাতে তোমাদের কনফিউশন না লাগে, ওই জন্য দু একটা দিয়ে দিলাম। দেখো তুমি শুধু কি দেখবে, ইফ ক্লজের সাথে যে ভার্বটা আছে সে কিসে আছে, স্টাডি থেকে স্টাডিড। অনেকে মনে করছো স্যার স্টাডি তিনটে ফর্ম, তো আমি দেখো আমি আগেকার নলেজ পড়াতে পড়াতে কিন্তু আমার কোন রকম মানে ক্লান্তি নেই, আমি কিন্তু এগুলো আগে বলেছি আবার বলছি, কারণ যারা ভুলে গেছো বেসিক বা যারা নতুন তাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। স্টাডির তিনটে ফর্ম এটা। তাহলে স্যার এটা কি করে বুঝলেন যে এটা 2 নম্বরে আছে, এটা তো 3 হতে পারে। তাদেরকে বলে রাখি, যাদের এই আইডিয়াটা এখনো মাথায় রয়েছে তাদের মনে রাখবে, সাবজেক্টের পর কখনো ডাইরেক্ট ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। তখনই হয় যখন এখানে সাবজেক্টটা নন ডুয়ার হতে হবে আর এখানে একটা বি ভার্ব লাগাতে হবে। পরে আরো এটা ডিটেল করব, শুধু মনে রাখো সাবজেক্টের পর ডাইরেক্ট ভি থ্রি কখনো হয় না। তো তাহলে তুমি এটা কি ভি টু, এইদিকে ভি টু থাকলে, ইফ ক্লজে ভি টু থাকলে অন্যদিকে কনফার্ম কি বলেছি, উড প্লাস ভি অন। তাহলে উড প্লাস ভি অন কোনটা, সি এরটা, এখানে হয়ে যাবে উড পাস। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হলো? বলো, তবে দ্বিতীয়টাই যাব। কারো কোনো প্রবলেম থাকলে বলো। কোনো লজ্জা নেই, এটা পার্সোনাল আমাদের ব্যাচ, এখানে কোনো লজ্জার কিছু নেই, ধরে ধরে শেখানো হবে। দ্বিতীয় স্ট্রাকচারে যাচ্ছি এবার। বেশ, দ্বিতীয় স্ট্রাকচারটা দেখো খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট ইফের সাথে অর্থাৎ ইফ ক্লজের সাথে ওয়্যার থাকবে। এখানে এই যে সাবজেক্টটা যা খুশি থাকতে পারে, আই হলেও ওয়্যার হবে, কিন্তু আয়ের পর তো ওয়াজ হয়, কিন্তু এটা সাবজেক্টিভ মুডে পড়াবো। মানে যেটা অভাবনীয় কল্পনা, যেটা তোমার কল্পনা ইমাজিনেশন বোঝাবে, যেটা সম্ভব নয় এই মুহূর্তে হওয়া, যেমন যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার এ কিং, যেটা কল্পনা করছো তুমি কল্পনার ক্ষেত্রে, তখন এখানে সাবজেক্ট যাই হোক না কেন, ভার্বটা কিন্তু হতাম, ইংলিশের ভার্বটা কিন্তু এখানে ওয়্যার হবে, হতাম, এটা ওয়্যার মানে হতাম, ঠিক আছে, এখানে ওয়্যার হবে, এখানে যাই থাক না কেন। আর এইদিকে হবে উড প্লাস ভি ওয়ান, মাথায় রাখবে। তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণ ধরো, ইফ আই ড্যাশ দ্য পিএম অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, কমা, I would solve the problem ব্যাস, আর কিছু লিখলাম না। ইফ আই ড্যাশ দ্য পিএম অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, আমি এই সমস্যাটাকে সমাধান করে দিতাম। তো তোমাকে কি দেখতে হবে, যে ইফ ক্লজের সাথে কি দিয়েছে, বলো উত্তর বলো। এটা ওয়্যার হবে, কিন্তু ওয়্যার হবে, স্যার বলো এখানে বলো। কি ওয়াজ হতে পারে, মানে ওয়াজ হলে এটা হবে না, না তাই তো? না না,
হ্যাঁ ওটাই বলছি, হবে না, কখনোই হবে না। কেন? দেখো, আই উড সলভ দ্য প্রবলেম, এইটা এই জায়গাটা দেওয়া আছে, আমি ভার্বের কাছে দেখবো, তো এইদিকে উড প্লাস ভিয়ন আছে, পুরো একদম চোখে তোমাদের যেন ছবির মতো এগুলো লেগে থাকে। এইদিকে যদি উড প্লাস ভিয়ন থাকে, দাঁড়াও বলে দিন, এই ফোন করেই যাবে। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, বলছি একটু কাল বা একটু 9টা 10টার পরে, 10টার দিকে ফোন করেন, আমি ক্লাস নিচ্ছে অনলাইনে, দিয়ে কথা বলবো। হুম। যেটা বলছিলাম, উড প্লাস ভিয়ন এইদিকে যখন থাকবে, তোমার একদম চোখে ঘুরবে, স্যার বলেছে এইদিকে যে ক্লজটা থাকবে সেখানে ভি2 থাকবে, মাথায় থাকবে। এবার ভি2 থাকবে অথবা ওয়ার থাকবে, এই দুটো জিনিস মাথায় থাকবে। ওয়ারটা কখন হবে? যখন কোনো কিছু হতাম, এখন নয়, আমি যদি হতাম, আগেকার কথা বলছি, তখন কিন্তু ওয়ারটাই হবে। সেটা আই থাকুক, হি থাকুক, ইউ থাকুক, যা ইচ্ছা থাকতে পারে, এই সাবজেক্ট হিসাবে এখানে বসে দিবে চোখ বন্ধ করে ওয়ার। ইফ আই ওয়ার দ্য পিএম অফ ইন্ডিয়া, যদি আমি ইন্ডিয়ার পিএম হতাম, প্রাইম মিনিস্টার হতাম, তাহলে আমি প্রবলেমটা সলভ করে দিতাম। আরে এখন তো তুমি হতে পারবে না, তুমি এই মুহূর্তে, তখন হতে হবে, যদি সেই প্রবলেম সলভ হয়েছে, যা হয়েছে হয়েছে, তখন তো আর ফিরে পাবো না আমি সেই জায়গাটা। ওইটাই বলছে যে এটা কল্পনা, যেটা সম্ভব নয় বাস্তবে। ক্লিয়ার হলো? বলো, না ক্লিয়ার হলে বলবে, কোনো তাড়াহুড়ো নেই, এগিয়ে যাব। যদি হই তাহলে, হ্যালো, বলো। হুম। বলছি আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে আই উড হবে প্রথমে। হ্যাঁ ওটা আলাদা জিনিস, ওটা ফিউচারে বলবো। হ্যাঁ যদি হই, হই মানে কি, এখনো এখনো হয়নি, হয়নি। তাই না? হ্যাঁ এখনো হয়নি, হ্যাঁ, ওটা আর একটা, ওটা ফিউচারের কন্ডিশনালে বলবো, নালে এখানের সাথে গুলিয়ে যাবে, বুঝলা? পাস্টেরটা আচ্ছা মনে রাখো ঠিক আপাতত। আছে। হুম। এবার দেখো পরেরটা, এটা তো একদম ট্রিপল স্টার দিয়ে নাও, তোমরা জানো এটা পরীক্ষায় বহুবার এসেছেও, বহুবার এসেছে। তো দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ রাইট টাইম। আই থিঙ্ক তোমরা পড়েছো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম বইয়ে, এইটাই। বাকি দুটো হয়তো অনেকে পড়োনি, তো এই দুটোও কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাই একটা আমার আমার কোর্সের ক্ষেত্রে একটা ব্যাপার কি জানো তো, যে তোমাদের কোনো জায়গায় বাদ যাবে না। কেন বাদ যাবে না? পুরো ছাঁকুনি, কোর্সটা একদম ছেঁকে হয়। কিরকম? এখানে পড়াচ্ছি, প্র্যাকটিস সেট দিচ্ছি, যদি কোথাও এখানে কিছু স্কিপ করে যায়, প্র্যাকটিস সেটে ধরা পড়ে যাবো। যদি লেভেল 1 প্র্যাকটিস সেটে নাও ধরা পড়ে, লেভেল 2 এ ধরা পড়ে যাবে যে এই জায়গাটা বাদ গেছিল। এই হচ্ছে কাহিনী। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ রাইট টাইম, এইগুলো দিয়ে যখন বাক্য শুরু হবে, ঠিক আছে, এর পরের যে ক্লজটা থাকবে, সেই ক্লজটা 3 রকম জিনিস দিতে পারে, তার মধ্যে 2 রকম জিনিস হবে আর 1 রকম হবে না। কি দেখো, আমি এখান থেকে 3টে হাত বানাই, এটা ব্র্যাকেট দিই। তোমাকে প্রথমে দিতে পারে ওরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, মোটাটা কোথায় গেল, প্লাস হ্যাভ। আচ্ছা হ্যাভ, হ্যাড এর সাথে হ্যাভটাও দিয়ে দিই, প্রেজেন্টও দিতে পারে পরীক্ষায়, ভুলটা প্রেজেন্টেই দেবে, এররটা প্রেজেন্টেই দেবে, তোমাকে পাস্ট করতে হয়। হ্যাভ, হ্যাজ, এসব দেবে, দিয়ে ডট 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 ডট। 2 নম্বর স্ট্রাকচারে দিতে দেবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ওডব্লিউ। আর একটা দেবে তোমাকে ইট ইজ রাইট টাইম, মানে ইট ইজ রাইট টাইম ব্যাপার না, ইট ইজ টাইমের ক্ষেত্রে স্ট্রাকচার, ইট ইজ রাইট হাই টাইমের ক্ষেত্রে এটা, ইট ইজ অ্যাবাউট টাইমের ক্ষেত্রে এটা, ইট ইজ রাইট টাইমের ক্ষেত্রে এটা, মানে তিনটেই সবার ক্ষেত্রে প্রযোজ্য। 2 প্লাস ভি1, এখানে সাবজেক্ট কিন্তু নেই, তখন এটা কিন্তু একটাই ক্লজ, একটাই ক্লজ, ব্র্যাকেটে লিখে দিলাম, এটা তখন মেন ক্লজ। একটাই যদি বাক্যে ভার্ব থাকে, একটাই ক্লজ হবে এবং সেই ক্লজটার নাম হচ্ছে মেন ক্লজ। এখানে দেখো দুটো করে ক্লজ, কেন বলো তো দুটো করে ক্লজ এইটাতে আর এইটাতে? বলো তো, কি বললাম একটু আগে? কারণ দুটো সেন্টেন্স আছে, দুটো ভার্ব আছে না। একদম, তুমি ক্লজ গুনবে মেন ভার্ব দেখে কটা ভার্ব আছে। দেখো এখানে এখানে একটা ইজ, এটা একটা ভার্ব, তার মানে এটা একটা ক্লজ, এদিকে হ্যাড, হ্যাভ, হ্যাজ প্লাস এদিকে ভি3 বা সামথিং কিছু থাকবে, এটা একটা
ভার্ব, দুদিকে দুটো ভার্ব মানে দুটো ক্লজ। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটাই ভার্ব, ইট ইজ রাইট টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এইদিকে যেটা লিখলাম সেটা কিন্তু দেখো কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই। ভার্ব আছে তো, কিন্তু মেন ভার্ব নেই। আমি মেন ভার্বের কথা বলছি। টু প্লাস ভি অন যখন হয়ে যায় না, তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ। ভার্বের চ্যাপ্টারে পড়বে। এটা কিন্তু মেন ভার্ব নয়, তখন এটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের আবার একটা ভাগ আছে যার নাম হচ্ছে ইনফিনিটিভ, সেটা ইনফিনিটিভের মধ্যে পড়ে যায় এটা। আর এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাবেগ ক্রিয়া। এখানে এই যে এটা বসেছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাবেগ ক্রিয়া। এটা হচ্ছে কাহিনী। তাহলে এবার শোনো, তো এই চারটের জন্য এইটা দিতে পারে, এই স্ট্রাকচার দিতে পারে, এটাও দিতে পারে। প্রথম স্ট্রাকচারটা কেটে দেবে, হবে না। আমি দুবার এদিকেও কাটলাম, এদিকেও কাটলাম, হবে না। হয় এটা হবে বা এটা হবে। চলো উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। অনেকে ভাবে এদিকে ইট ইজ আছে, তার মানে এটা প্রেজেন্টকে বর্ণনা করছে, তার মানে এখানে হয়তো হ্যাভ হ্যাজ হবে। অনেকে ভাবে হ্যাভও হবে না, হ্যাজও হবে না, আবার হ্যাডও হবে না। কি হবে? শুধু মেন ভার্বের 2 নম্বর V2 কিংবা 2 প্লাস V1। দেখো আমি এবার বলি কি, ইট ইজ হাই টাইম, এখানে লিখি ইট ইজ হাই টাইম উই, পরীক্ষায় এই এররটা দিয়েছিল, তোমরা বলবে, আশা করি বুঝতে পেরে গেছো। উই লিভ আওয়ার হোটেল আফটার দ্য কমপ্লিশন অফ আওয়ার কোর্স, আফটার দ্য কমপ্লিশন মানে পরিসমাপ্তি, শেষ, কমপ্লিটেড নাউন ফর্ম অফ আওয়ার কোর্স। বলো কি হবে উত্তর, কোথায় ভুল আছে, এরর ডিটেক্ট করো। লিফট। লিফট হয় না, লিফট হয় না, লিফট বলছো কেন? আর কে বলো? লেফট লেফট। লেফট। লেফট, হ্যাঁ। লিভের V2 হচ্ছে লেফট, এই জায়গায় ভুলটা আছে। এইদিকে যখনই দেখবে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ রাইট টাইম, এইগুলো থাকবে। চোখ বন্ধ করে তুমি এইদিকে যে ক্লজটা পাবে তার V2 হবে, লিভের V2 হচ্ছে লেফট, এখানে উত্তর হবে লেফট। ঠিক আছে? এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল। অনেকে ইজ দেখে দিয়ে এইদিকে বসে দেয়। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে যে অলরেডি ইট ইজ টাইম মানে এইগুলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ আওয়ার টাইম, এগুলোর মানে হচ্ছে অলরেডি লেট, মানে হয়ে গেছে, অলরেডি টাইমটা হয়ে গেছে, অলরেডি লেট এরকম কিছু একটা বোঝায়, বা অলরেডি টাইমটা হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, হোটেলটা ছাড়তে হবে, আমাদের কোর্স শেষে হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ টাইমটা হয়ে গেছে। তাই টাইমটা হয়ে গেছে, টাইমটা চলে এসেছে। ধরো বলেছি তোমাকে আজকে 9টার সকালে, রাত্রি আজকে 9টার বা 8টার পর হোটেলটাকে ছেড়ে দিতে হবে। তো তুমি 8টার সময় যে 8টা বেজেছে, তুমি তখন এই স্ট্রাকচারটা ইউজ করবা। 8টা বেজে গেল, তো যেই 8টা বেজে গেল সেই পাস্ট হয়ে গেল ব্যাপারটা। এই জন্য এইদিকে ইট ইজ লাগাবো, বাট ওইদিকে লেফট লাগাবো। পরে আরেকটা যে স্ট্রাকচারটা 2 প্লাস V1 সেটা বলি এবার। অন্ধর মতো শুধু এই একটা পড়ে চলে গেলে হবে না, তার সাথে যেটা লেজুর লাগিয়ে দেয় সেটা বলে দিচ্ছি। দেখো পরীক্ষায় এটাও তোমাকে দেবে, ইট ইজ টাইম টু ড্যাশ দ্য হোটেল। ঠিক আছে? এবার তোমাকে অপশন দেবে, ধরো লিভ, লেফট, হ্যাভ লেফট, হ্যাঁ, লিভিং, যা যা আছে সব দিয়ে দিবে। ঠিক আছে? তো অনেকে যারা মুখস্থ করে গিয়েছে বই দেখে যে এখানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে দেখেছি এক জায়গায় এই দিকটা পাস্ট টেন্স হয়, যে এখানে বসিয়ে দিবে লিভের পাস্ট টেন্স লেফট। কিন্তু এটা কি, এটা ভুল। এটা কখন হবে, যখন এইদিকে নতুন একটা ক্লজ থাকবে সাবজেক্ট ভার্ব দিয়ে, এইদিকে একটা ক্লজ থাকবে, এইদিকে একটা ক্লজ থাকবে, তখন। কিন্তু এটা একটাই ক্লজ, কারণ এখানে একটাই ভার্ব রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজের ক্ষেত্রে আমরা নরমাল রুলটা অ্যাপ্লাই করব, টু এর পর কি বলেছি, ভার্বের 1 নম্বর ফর্ম হয়, সেটা স্ট্রাকচারে দেওয়া হয়েছে। দেখো 2 এর পর V1, তাহলে এখানে উত্তর হবে কি, টু লিভ, অপশন এ। আচ্ছা স্যার, এই কনসেপ্টটা শেষ, বলো। এটা হুম।
এইটা যদি মেন ভার্ব হয় তাহলে লিভটা কি ভার্ব হবে একটু বলে দাও। লিভটা ওই যে লিভটা তো তুমি শুধু লিভ দেখবে না, তোমাকে টু লিভ দেখতে হবে। এই দাঁড়াও ক্লিয়ার আচ্ছা করি, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে না। ইনফিনিটিভ হয়ে যাবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম। ভার্ব একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সরি এনএফ বেস নন ফাইনাইট ভার্ব এভাবে লিখি। তো এই যে নন ফাইনাইট ভার্বের আবার ভাগ আছে তিনটে, জিরান্ড, পার্টিসিপল আর তোমার হচ্ছে ইনফিনিটিভ। পার্টিসিপলের আবার তিনটে ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এরকম আমি ডিটেইলে তখন করাবো। তো এই যে এটা নন ফাইনাইট ভার্বের মধ্যেই পড়ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি না টু প্লাস ভি অন, এটাকে বলে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব কাকে বলে জানলেই তোমার ইনফিনিটিভ ব্যাপারটা হয়ে যায়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই যে ভার্ব যে ভার্ব ছাড়া বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়, যেটাকে আমরা বাংলায় বলি অসমাপিকা ক্রিয়া। আর ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, যাকে ছাড়া ভার্বের অর্থটা সম্পূর্ণ হয় না। এই হচ্ছে ব্যাপার। তো এই যে লিভটা যখনই বসে গেল তখন তোমাকে টু লিভটাকে এই দুটোকে ধরতে হবে। এটা হচ্ছে তখন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের মধ্যে কোন ভাগে পড়ছে? ইনফিনিটিভের মধ্যে পড়ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে একটা জিনিস ছিল, সেটাকে আমি ডিলিট করলাম, যে স্লাইড নিতে গেলাম। আমি আরেকবার পেনে লিখে দিচ্ছি। লাস্ট কনসেপ্ট পাস্ট ইনডেফিনাইট টেন্সের, যে তোমার পাস্ট ইনডেফিনাইট শেষ, এবং শুধু শেষ না, পুরো ডিটেলে শেষ। আমি লিখে দিচ্ছি লাস্ট কনসেপ্ট। লাস্ট রুল বলো বা কনসেপ্ট বলো বা যা বলবে বলো, তোমরা তোমাদের মতো করে লিখবে। টুডে, যেটা আমাকে একদিন বলেছিলে, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস মান্থ আর দিস ইয়ার, দিস উইক হতে পারে, বুঝে যাও তোমরা এগুলো। না এই কটাই লিখবে, দিস ইয়ার এই কটাই মনে রাখবে, দিস উইক নিও না, তখন আবার যদি প্রবলেম হয়। শোনো এই কটাই যখন থাকবে, তো এরা কিন্তু বোথ প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট টেন্স দুটোটাই ইউজ হয়। প্রেজেন্ট পারফেক্ট আমি পড়েছি, দেখবা তোমরা আগের ক্লাসগুলো। প্রেজেন্ট পারফেক্ট অসুবিধা হলে বলবা, প্লাস সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, দুটোর ক্ষেত্রেই এরা ব্যবহৃত হয়। উদাহরণ দিই ক্লিয়ার হবে। বোথ সিম্পল পাস্ট বা এবং প্রেজেন্ট পারফেক্ট দুটোই টেন্সেই কিন্তু টুডে ব্যবহার হতে পারে, দিস মর্নিং হতে পারে, দিস ইভিনিং হতে পারে, দিস মান্থ হতে পারে, দিস ইয়ার হতে পারে। কারণ দেখো টুডে মানে অনেকে ভাবে আজকে, আর আজকে সকালে যে ঘটনাটা ঘটে গেছে সেটা প্রেজেন্ট টেন্সে হবে কি করে? সেটা হবে সিম্পল পাস্ট টেন্সে, কারণ ঘটনাটা ঘটে গেছে, আর ঘটনাটা তো আর বর্তমানে নেই, কমপ্লিট একদম ডান ডান ডান, যে কাজ হয়ে যায় তাকে বলে সিম্পল পাস্ট টেন্স। তো আমরা এবার একটা উদাহরণ দিয়ে দেখাই ব্যাপারটাকে। আমি তাকে আজকে দেখেছি, আই হ্যাভ সিন হিম টুডে, এটাও পাবে কোথাও। আমি তাকে আজকে দেখেছি মানে সে এখনো আমার স্মরণে আছে, এরকম বলতে চাইছে। আবার এটা এরকম হয়, আই স হিম টুডে, আমি তাকে আজকে দেখেছিলাম, তার মানে সে এখন দেখছে না, সে দেখেছিল, হয়তো সকালে দেখেছে, দুপুরে দেখেছে, দেখা কাজটা কমপ্লিট একদম। আর আই হ্যাভ সিন হিম টুডে, আমি তাকে দেখেছি এবং সে এখনো আমার মাথাতে রয়েছে, ব্যাপারটাকে বলতে চাইছি। তো মানে আমি বলতে চাইছি টুডেটা এখানে কোনো দুটোই কারেক্ট, ভুল নেই। টুডে প্রেজেন্ট পারফেক্টে হতে পারে, দেখো হ্যাভ প্লাস ভি থ্রি বা হ্যাজ প্লাস ভি থ্রি কে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট, আর ভি টু এটা সিম্পল পাস্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট। কারো কিছু বলার থাকলে বলো, পাস্ট ইনডেফিনাইট শেষ, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পুরো খুঁটিয়ে করে দিলাম, তারপর প্র্যাকটিস সেট করাবো, দেখবে ঝরঝর উড়িয়ে দেবো তোমরা। এই দেখো এবার আমরা পাস্টে যে প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম, প্র্যাকটিস সেটগুলো কিন্তু খাতায় তুলবা, আমি যে ব্যাখ্যাগুলো বলবো সেই ব্যাখ্যাগুলো প্রতিটা প্রশ্নের পাশে পাশে তলায় তলায় লিখে নেবে, তবেই হবে তোমার সঠিক পড়া। আর আমার প্র্যাকটিস সেট খাতাটা তোমাকে কিন্তু চাপলে দিবে, বারবার বলছি আমি এটা। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এটা কমপ্লিট, এবার আমরা প্র্যাকটিস সেটে যাব। প্র্যাকটিস সেটটা এই যে
আচ্ছা, খুব সিম্পল ইজি লেভেল, ইউ ক্যান টেল ইট লেভেল 1, পুরো লেভেল 1 এর কোয়েশ্চেন। আমি বেসিকটা করাচ্ছি, তারপর পরে যাব লেভেল ফার্স্ট। বলো এক একটা কি হবে? বলো। সিম্পল পাস্ট বলো। after midnight. বেশ, এবার এখান থেকে আমি একটা জিনিস শেখাই। সিম্পল পাস তো বটে, অবশ্যই সিম্পল পাস দিয়ে করাবো আজকে। এবার দেখো কি বলছে, ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। আই রিড, তাহলে এর উচ্চারণটা তখন হবে রেড। যখন পাস্টে হয়ে যাবে তখন এর উচ্চারণটা রিড থাকবে না, উচ্চারণ হবে রেড, বানান একই থাকবে। অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ এগো। আমরা জানি এগো থাকলে, কিছুদিন আগে আমি একটা বই পড়ি হবে না, কিছুদিন আগে আমি একটা বই পড়েছিলাম। এগো থাকলে, টেন্স মার্কার এগো থাকলে আমরা জানি কি হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। তো তুমি কি করে দেবে, এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, অপশন সি। ঠিক আছে, Simple past আর স্যার বলো। বলছি past বলো। indefinite সিম্পল হ্যাঁ। পাস্টের মধ্যে কোনো পার্থক্য আছে? না না না, নাম, নামটা আলাদা। নামটা আলাদা। তবে আমি এক জায়গায় একটা কথা শুনেছিলাম, একটা স্যারের কাছে শুনেছিলাম যে সিম্পল পাস্ট আর পাস্ট ইনডেফিনিট একটা সূক্ষ্ম ডিফারেন্স বলেছিল। ঠিক আছে, মানে ওটা কোথাও বইয়ে থাকে না বা কি, বা কোনো স্যার হয়তো এ করে করেছেন। তো আমি ওয়াজ ওয়ার ব্যাপারটা হলে সেটা মিট করে দাও। বলছে ওয়াজ ওয়ার থাকলে কি সেটা সিম্পল হয়ে যায়? ঠিক সেটা না, একটা ব্যাপার একটা বলেছিল আমাকে। মিউট করো, কার আওয়াজ হচ্ছে মিউট করো। আমি ভাবছি, বা আমি পরে তোমাদেরকে যদি আমি পাই সেই জায়গাটা, আমি কোথাও লিখেছিলাম, আমার ঠিক মনে নেই। তবে পার্থক্য যে বিশাল ব্যাপার এটা সেই নয়, পরীক্ষায় আসবেও না বা ব্যাপারও নেই, যদি কোনো মানে বেসিক জ্ঞানের জন্য আর কি। তো আমি তোমাদেরকে আমি দেখবো ব্যাপারটা, খাতাটা দেখবো, আমার ঠিক মাথায় আসছে না, তুমি বললা বলে আমার মনে এলো। আমি তোমাদের পরে দেখবো, যদি পাই কোথাও আমি কোনো একদিন বলে দেবো। তো এবার দেখো যেটা বলছিলাম, এবার এই যে রিডটা যদি এরকম থাকতো, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ডেইলি, তখন হয়ে যেত কি, তখন হয়ে যেত সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু যেহেতু ফিউ ডেজ এগো বলেছে, তাই হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ কাজটা শেষ হয়ে গেছে। নেক্সট 2 নম্বর, বলো এই যে 2 নম্বরটা ভালো কোয়েশ্চেন, বলো। আমি স্ট্রাকচারে বলেছিলাম Option B. একটা আসে। Option B. বেশ, আচ্ছা ওকে, অপশন বি, ঠিক আছে। দেখো আমরা 4টা করে স্ট্রাকচার প্রতিটা টেন্সে দেখে নিয়েছিলাম, তার মধ্যে এটা পড়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। আমরা বলেছিলাম এটা যে একমাত্র সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্স, এদের প্রশ্ন করতে গিয়ে, মানে এদের প্রশ্নবোধক, এই টেন্সে প্রশ্নবোধক বাক্য করতে গেলে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন। মানে এই টেন্সে বলবো না, ভুল বললাম। আমরা বলেছিলাম যে যে কোনো টেন্সেই প্রশ্ন করতে গেলে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। আর সিম্পল পাস্ট আর সিম্পল প্রেজেন্ট হচ্ছে এমন একটা টেন্স যাদের হেল্পিং ভার্ব বাইরে থেকে নিতে হয়, থাকে না। বাকি যে টেন্স গুলো রয়েছে তাদের হেল্পিং ভার্ব থাকে, শুধু সেটাকে আগে নিয়ে এলেই হয়ে যায়। যেমন ধরো আই অ্যাম রাইটিং নাও, এটার কোয়েশ্চেন করলে কি হবে, অ্যাম আই রাইটিং নাও, অর্থাৎ অ্যামটা হেল্পিং ভার্ব ছিল, আমি আগে বসিয়ে দিলাম, কোয়েশ্চেন হয়ে গেল। কিন্তু সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের প্রশ্ন করলে আমাকে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন, এবং সেই হেল্পিং ভার্বটা যদি পাস্টের কথা বলো তাহলে ডিড, আর যদি প্রেজেন্টের কথা বলো তাহলে ডু বা ডাজ, এই ব্যাপারটা ছিল। এবার এখানে আমাদের ডিড দিয়ে আছে। এবার আমাদের স্ট্রাকচার এটা বলেছিলাম যে ডিডের পর একটা সাবজেক্ট, তারপর যে কোনো বাক্যে ডু ডাজ ডিড চলে এলে, সেটা প্রশ্নবোধক হোক বা প্রশ্নবোধক না হোক, কোন একটা বাক্যে ডু ডাজ ডিড এরা চলে এলে মেন ভার্বের, এটা যেহেতু হেল্পিং ভার্ব হিসেবে আসে, হেল্প করতে আসে কাকে, মেন ভার্বকে, সেই মেন ভার্বটা হবে এক কথা শোনা যাচ্ছে না স্যার? বাক্যটা মেন ভার্বের 1 নম্বর ফর্ম আছে, বিটা ঠিক আছে। এতে কি ছিল, এটা ছিল ভি2 ছিল, কিন্তু কোন একটা বাক্যে ডু ডাজ ডিড চলে এলে, হেল্পিং ভার্ব হিসেবে চলে এলে মেন ভার্ব একে হয়, তাই এটা হলো না। সেটটা কি দেখো, সেটটা আবার 4 নম্বর ফর্ম দিয়ে দিয়েছে, 1 নম্বর চাই আমার, শুধু রাইট চাই, তাই এটা হলো না। বলো কেউ কিছু বলছো? এটাও সেম কেস, হ্যাভ চলে এসছে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর,
বলো কোনটা? অপশন এটা বি হবে। বেশ, দেখো হুইচ ওয়ান ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমাকে আমি কি বলেছি, অত ছোটবেলায় যেগুলো মুখস্থ করেছো বা আমি যে চারটে স্ট্রাকচার বলেছি ওটা মুখস্থ করবে না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, এসব কোনো ব্যাপার নয়। তোমাকে বলেছে পাস্ট ইনডেফিনিট টেন্স কোনটা, তুমি শুধু কি করবে, তুমি শুধু খুঁজবে পাস্ট ইনডেফিনিট মানে কি, ভার্বের 2 থাকবে, মেন ভার্বের 2 নম্বর বাস। তাই তুমি দেখো অপশন এ তে ড্রিঙ্কিং হচ্ছে ভার্বের 4 নম্বর, হবে না। অপশন সি তে ড্রিঙ্কস হচ্ছে ভার্বের 5 নম্বর, হবে না। এই অপশন এলিমিনেশন পদ্ধতি শিখতে পারলে তুমি ইংরেজি জানবো, বেসিক কিছু শিখেছো, শুধু উত্তর করে দিয়ে চলে গেলে বাকি 3টে অপশন কেন হলো না সেটা জানলে না, ওই পড়ে ইংরেজি লাভ নেই। অপশন ডি তে দেখো V4, হবে না। আমি কি বলেছি, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট মানে V2, তাহলে কে পড়ে থাকলো অপশন বি। তুমি মানে জানো আর না জানো উত্তর করে দিয়ে চলে আসতে পারবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ যেটা আমি করাই। নেক্সট, চারটা বলো। অপশন সি। ইনভেন্টেড। অপশন সি ইনভেন্টেড, কেন দেখি আবার তাহলে, চলো। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন, এবার ইনভেন্ট আবিষ্কার করা আমরা সকলেই জানি, নিজে হাতে আবিষ্কার করলে হয় ইনভেন্ট, আর কেউ কিছু আবিষ্কার করে রেখে দিয়েছে আমি সেটা খুঁজে পেলাম তখন তাকে বলা হয় ডিসকভার। এটা সবাই জানো, নর্মাল জিনিস, যদি না জানা থাকে শিখে নাও। কিছু আবিষ্কার কেউ করে রেখে, আচ্ছা তাহলে বলে দিই, আমি ভাবছি দেখো ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে পার্থক্য, দুটোর মানে আবিষ্কার করা। ইনভেন্ট হচ্ছে কেউ নিজে কিছু আবিষ্কার করেছে তার ব্যাপারে বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনভেন্ট। আর ডিসকভার হচ্ছে কেউ কিছু আবিষ্কার করে রেখে গেছে বা সেটা তুমি গিয়ে খোঁজ করলে, নিজের হাতে বানাচ্ছ না, তুমি কিছু খোঁজ পেলে, যেটা ইতিহাসে হরপ্পা সভ্যতার বিভিন্ন কিছু দেখবা ডিসকভার করে বলে, হ্যাঁ, যেটা আগে থেকে রয়েছে তুমি তুমি নিজে প্রথম বললে সেটা যে এই জিনিসটা এখানে রয়েছে, অর্থাৎ তুমি নতুন কোনো কিছু আবিষ্কার করলে, সেটা ডিসকভার। আর নিজে হাতে ফোন বানাচ্ছ, মোবাইল বানাচ্ছ, সাইকেল বানাচ্ছ, সেটা হচ্ছে ইনভেন্ট, সে আবিষ্কার করা। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে দেখো আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল, কারণ টেলিফোনটা আবিষ্কার করা কমপ্লিট, কাজটা একদম ফিনিশড অ্যাকশন, কাজটা হচ্ছে ফিনিশড অ্যাকশন। আর ফিনিশড অ্যাকশন মানে আমরা জানি ভার্বের 2 নম্বর ফর্ম V2, আর এখানে V2 কে রয়েছে, V2 অপশন সি তে রয়েছে, বাস হয়ে গেল। নেক্সট 5 নম্বরটা বলো। অপশন বি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? অপশন বি। বেশ, যাও। আচ্ছা, সুস্মিতা ক্লাস করছো? সুস্মিতা আগের দিন ভর্তি হলে ক্লাস করছো, ঠিক বুঝতে পারছো তো সুস্মিতা? সুস্মিতা মন্ডলকে বলছি, আছো ক্লাসে? তোমাকে দেখলাম মনে হলো, যদি কথা বলতে প্রবলেম হয় মিউটের ওই জায়গাটা আনমিউট করো, যদি কথা বলো আবার অফ করে দিও, জানি না তুমি হয়তো বুঝতে পারছো না। বেশ, দেখো নেক্সট জায়গায় চলে যাচ্ছি আমরা। রিতা ড্যাশ আর আচ্ছা ইজি একদম জিনিস, ইয়েস্টারডে গতকাল, কাজ শেষ হয়ে গেছে, তো হবে কাজ শেষ মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের 2 নম্বর, ভার্বের 2 নম্বর কে অপশন বি, 5 এর বি, কেম হয়ে গেল। 6 এর বলো। স্যার অপশন ডি। অপশন ডি, দেখো বলছে হি ড্যাশ এট 11 o'clock লাস্ট, এই যে লাস্ট কথাটা আগের দিন বলেছিলাম টেন্স মার্কারে, লাস্ট মানে হচ্ছে যেটা হয়ে গেছে, অ্যাকশন ফিনিশড, আর অ্যাকশন ফিনিশ মানে সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের 2 নম্বর, আর ভার্বের 2 নম্বর একটাতে আছে দেখো অপশন ডি তে কেম, বাকিগুলো নয়। কাম হচ্ছে V3 এখানে, হ্যাজ কাম এটা V3, হ্যাজ বিন কামিং এটা V4, হবে না। নেক্সট কোয়েশ্চেন, 7টা বলো। এই কোশ্চেন গুলো এখন দিচ্ছে। অপশন এ। অপশন এ, বাকিরা প্রত্যেককে পার্টিসিপেট করার চেষ্টা করো। প্রসিকিউশন, বেশ আমি বলি এবার। The prosecution began their closing arguments yesterday. তো তুমি শুধু কি দেখ, চারটেতে yesterday আছে, তো আমরা জানি yesterday থাকলে কি হয়, সিম্পল পাস্ট টেন্স, আর সিম্পল পাস্ট টেন্স মানে V2, তাই চারটের মধ্যে খোঁজো কোথায় V2 আছে, দেখো অপশন ডি তে আছে, এই যে এটা হচ্ছে V3,
ঠিক আছে, এটা হচ্ছে V3, কারণ হ্যাড এর পর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর V3 থাকে। যদি কেউ নাও জানো যে বিজ্ঞানটা V3, তাদের বলে রাখি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর V3 বসে, তার মানে এটা V3, আমার চাই V2 হবে না। এটাও সেম কেস, এটাও সেম কেস। এটা একবারেই ভুল আছে, এটা একবারেই ভুল, এটা V3 নয়, আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি এরকম ব্যাপার। V3 হচ্ছে এইটা, এই সেটটা, এটা তো হবে না, আমার V2 চাই। বিগিনের তিনটে ফর্ম হচ্ছে এরকম, বিগিন, বিজ্ঞান আর বিজ্ঞান, শেষে হবে ইউটা, যেটা ইউ হয় সেটা শেষে। যারা মনে রাখতে প্রবলেম হয়, যাদের মনে রাখতে প্রবলেম হয় তাদেরকে একটা ট্রিক বলে দিই, যেমন ধরো এরকম এরকম একটা উদাহরণ দিতে পারবে কেউ? তিনটা আলাদা আলাদা এরকম হয়, বিগিন আর কি জানো এই সময় মাথায় আসছে না। হ্যাঁ, রান, V2 কি র্যান, আচ্ছা রান হবে, এটা ইউ, রান, র্যান, আবার দেখবা রান হয়ে যায়। তাহলে অনেক সময় অনেকে ভুলে যায় যে এটা V2 না এটা V3, তাদের জন্য বলছি, দেখো এর কি আছে, রানের ক্ষেত্রে মাঝে কি আছে, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে মাঝে সবগুলো এক, এখানে এ আর এখানে ইউ, V2 এখানে এ, V3 তে ইউ। এবার তুমি মনে রাখবে এটা V2, এটা 2 আর এটা 3। এবার তোমাকে মনে রাখতে হবে ইংরেজি অ্যালফাবেটে এ আগে না ইউ আগে, আগে এ, তার মানে এটা 2, এটা 3, ইউটা 3, অর্থাৎ যার সাথে ইউ আছে সে 3 নম্বর ফর্ম, যার সাথে এ আছে সে 2 নম্বর ফর্ম। বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? যারা অসুবিধা হয়, ইজি ছিল ব্যাপারটা। এটা চলো, সবসময় কি খাটবে স্যার? রান রান রান, এটা যাদের এইটা, যাদের শুধু এই মিডিল কার ভাওয়েলটা চেঞ্জ হয়, সব সময় নয়, যেসব ভার্বের মিডিল কার ভাওয়েলটা চেঞ্জ হয়ে যায়, দেখো সবগুলোতে তিনটেতে সব এক আছে, শুধু ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে, যাদের একটা ভাওয়েল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ক্লিয়ার? স্যার ওটাই বলছি। হ্যাঁ, অন সিলেবাল যুক্ত ওয়ার্ডের। এবার দেখো ইয়েস্টারডে ছিল, ইয়েস্টারডে আছে, তাহলে আমার V2 চাই, বিগিনসটা হচ্ছে V5, এটা হবে না, একটাতেই বিগান আছে, এই যে এইটা অপশন এ, সাতের এ। 8 নম্বর বলো। অপশন ডি। ই দেখো ইয়েস্টারডে আছে, তাই ডায়ের 2 নম্বর ফর্ম হচ্ছে ডায়েড, সেটা ওয়াজ ডায়েড হবে না, কখনোই ওয়াজ ডায়েড হবে না, কখনোই কোনো টেন্সে, কারণ ডায়েডের প্যাসিভ হয় না, এম ইজ আর ওয়াজ কখনো ডায়েডের সাথে লাগবে না, একদম বাদ। হ্যাডটা হবে না, আমার V2 চাই, হ্যাজটাও হবে না, আমার V2 চাই, কারণ কি হ্যাড আর হ্যাজ এর পর যে ডায়েটটা আছে সেটা ভার্বের 3 নম্বর, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভার্বের 3 নম্বর ফর্ম বসে, আর ডায়েটের 2 নম্বরও ডায়েট, 3 নম্বরও ডায়েট। তাহলে আমরা বুঝে গেলাম হ্যাভ হ্যাজ হ্যাড এর পর V3 হয়, তাহলে এটা V3, তাই হলো না, আমার চাই 2 নম্বর শুধু, তাই এটা হচ্ছে 2 নম্বর, ডি এরটা হচ্ছে উত্তর। নেক্সট বলো 9টা। স্যার বি। অপশন বি। অপশন বি, বেশ। দেখো 9টা অপশন বি, কারণ ইয়েস্টারডে আছে, আমি আর অত ডিটেইলে বলছি না, ইয়েস্টারডে থাকলে V2। 10এর বলো। ডি। ডি হবে। 4 বট 10এর কি আছে, আই বাই এ নিউ বাইসাইকেল লাস্ট উইকেন্ড, লাস্ট উইক মানে V2, তাই বাইয়ের V2 খোঁজো, বাইয়ের V2 হচ্ছে বট, অপশন ডি। 11 বলো। অপশন সি। ইয়েস্টারডে আছে সবগুলোই, তাই বার্নের 2 নম্বর ফর্ম, বার্নের 2 নম্বর ফর্ম, অপশন সি। নেক্সট 12টা বলো। স্যার বার্নের 2 নম্বর ফর্ম কি বার্নড হয় না বার্নড হয়? হ্যাঁ, বার্নটা হয়, বার্নড হয়, দুটোই হয়। যেমন গেট, গেটের 2 নম্বর ফর্ম, গেটের দুটো ফর্ম হয়, গেট, গট, ঠিক আছে, এখানে গট হয় V3টা, আবার গটেনও হয়। তো গট আর গটেন কখন হয়, ঠিক আছে, এটা কেউ আমিও জানতাম না, সত্যি কথা বলছি, আমাদেরকে শেখায়নি, আমি এখন শিখেছি পড়াশোনা করে, যে সরি গো করে দিলাম, তাড়াহুড়ো করছি, অনেকটা বেজে গেছে। তো গেট, গট, V2 গট, আবার V3 বলছে গটও হয়, গটেনও হয়। তো এবার কোনটাকে লিখবো, গট কখন লিখবো, গটেন কখন লিখবো, এই জিনিসগুলো আমি ভার্বের চ্যাপ্টারে করাবো। আচ্ছা বলো 12 নম্বরটা। ফাউন্ডেড। বুঝতেই পারছো 1868 সালে, 1868 সালে কোনো কাজ, সেটা আর এখন আর বাকি নেই, তাই অপশন বি, ফাউন্ডেড। 13টা বলো। ফাইন্ডের 2 নম্বর, সরি ফাইন্ড নয়, এখানে হচ্ছে এরকম, দেখে নাও, যারা অনেকে বুঝতে পারবে না, ফাউন্ড, ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তার 2 নম্বর হচ্ছে ফাউন্ডেড। আর শর্টটা কি, সার্চের 2 নম্বর, সার্চ শর্ট,
শর্ট মানে খোঁজা, জগন্নাথ স্কুল ওয়াজ শর্ট মানে খোঁজা হয়েছিল, এবার কি কথা, তৈরি হয়েছিল, ফাউন্ডেড, এই জন্য এটা হচ্ছে সঠিক উত্তর। সলিসিটেড মানে তৈরি করা নয়। কি বলছো? ওইটাই বলছিলাম আরেকবার বলো। সলিসিটেটর। স্যার ওইটাই বলছিলাম, সলিসিটেটর বাংলাটা বলছিলাম। ও আচ্ছা, সলিসিটেটের বাংলা হচ্ছে তোমার অভিযাচিত, এই ধরনের কিছু, অভিযাচিত, উপরুদ্ধ, এই ধরনের কিছু বলে। এটা মানে এর সাথে এর নয়, কি বলে, সলিসিটার থেকে সলিসিটার বলে না, কেউ কিছু অন্য কিছু কারোর হয়ে সলিসি এই করছে ওই ব্যাপারটাকে। তো দেখো 13টা বলো, হি ড্যাশ হিয়ার ইয়েস্টারডে। স্যার বি। 21 করে দিই সবকটা। 21 বি হবে। বি, 21 বলছি 14 বি হবে ইয়েস্টারডে। এটা আর বোঝালাম না, কারো অসুবিধা হলে বলবা, একই জিনিস। 13টা বি হলো, 14টা বলো এবার। অপশন এ। স্যার অপশন এ। এই অপশন এ বলছো কেন 14? জি আই স্যার। পর হ্যাজ হয় ফিনিশ। না স্যার, সরি সরি। বি হবে, বি বি। হ্যাঁ, আই ফিনিশড বি দ্য হবে, বুক ইয়েস্টারডে। এটা আই ফিনিশড। হ্যাঁ, তাড়াহুড়ো করো না তোমরা, আমি জানি পারবে, কিন্তু তাড়াহুড়ো করে দিচ্ছি, করো না, আস্তে আস্তে বলো। 15 বলো। ডায়েট হবে। সেই স্যার। দেখো একটা কথা বলে দিলাম তোমাদের যে সে সোমবারে মারা গিয়েছিল বলে তো তুমি বলতে পারছো, তাহলে তার মারা যাওয়াটা কি আর বাকি আছে? বাকি নেই, তাহলে অপশন সি। আর ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মৃত, হি ইজ ডেড, সে মৃত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ডায়েটটা ভার্ব, আমার ভার্ব চাই, কারণ সাবজেক্টের পর এটা ওল্ড ম্যান সাবজেক্ট, সাবজেক্টের পর আমার কি চাই, ভার্ব চাই। নেক্সট 16টা বলো। ফাউন্ডেড। এ। হ্যাঁ, হয়ে গেছে, ফাউন্ডেড, একটু আগে বললাম। 17টা বলো। ওয়াজ। ওয়াজ, গুড। 18। দেখো অনেকে এই হ্যাভিংটাকে দেখে ভুলে যাবে, মানে প্রবলেমে পড়ে যাবে। হ্যাভিংটাকে দেখে হয়তো ভাবে কন্টিনিউয়াস না। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তুমি কি কিছু এক কাপ চা খেলে কিছু কি তোমার প্রবলেম আছে, এরকম বলতে যাচ্ছে। তো এখানে এটা উডটাকে দেখো তাহলেই হবে, হ্যাভিংটাকে নয়। উডটা হচ্ছে পাস্ট, উইলের পাস্ট ফর্ম উড, অর্থাৎ এটা হচ্ছে সিম্পল পাস্ট। 19টা বলো। কুড, ক্যানের পাস্ট ফর্ম কি গো? কুড। কুড। তাহলে আচ্ছা, এটা অপশন এখানে দিই না, অপশন সি, পাস্ট টেন্স। পাস্ট। 20 বলো। লাস্ট ইয়ার, গত বছর, তার মানে বুঝতেই পারছো পাস্ট টেন্স হবে, গত বছর হয়ে গেছে যেটা। Yes, sir. ভি2 খোঁজো কি? হ্যাঁ, এই দেখো Yes, ওয়াক option ভি2 A. আছে, আর বাকিগুলো দেখো ওয়াক ভি অন, হ্যাড হবে না, হ্যাড হবে না, ওয়াজ ওয়াকিং, ওয়াকিংটা ভি4 হয়ে গেছে, আমার ভি2 দরকার, ভি2 শুধুমাত্র এতে আছে। 21 ট্রান্সলেশন, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। বি। I received your letter yesterday. ইওর লেটার ইয়েস্টারডে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের প্রথম দিনেই শিখিয়েছি টেন্সের, যে বা পাস্টেও বলেছিলাম মনে হয়, পেয়েছি মানেই যে প্রেজেন্ট পারফেক্ট ভাববে না। পেয়েছি যদি এখানে গতকাল না থাকতো, আমি তোমার চিঠি পেয়েছি, তাহলে হতো আই হ্যাভ রিসিভড ইওর লেটার। গতকালটা চলে এলো বলে টেন্সটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু যদি গতকাল না আসতো তখন হতো প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ রিসিভড ইওর লেটার। তাই ভেবে দেখবে ওই টেন্সে আমরা ছোটবেলায় যে টেন্স গুলো পড়েছি, আছো আছি এইসব থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, ওইভাবে ভাববে না টেন্সটাকে টাইম দিয়ে ভাববে। এই জন্য টেন্সের চ্যাপ্টার নামই হচ্ছে টাইম অ্যান্ড টেন্স, ঠিক আছে? 29 ত 6 দেখে পারফেক্ট করে দেবে না, টাইমটা দেখবে, গতকাল মানে কাজটা কমপ্লিট, তাই পাস্ট টেন্স, সিম্পল পাস্ট মানে ভি2 হবে। লাস্ট কোশ্চেন, আমি 1985 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেছি। I was born on January. আই বর্ন অন জানুয়ারি। জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছি মানেই হচ্ছে তোমার আই ওয়াজ বর্ন, কারণ জন্মগ্রহণ করার কাজটা পুরো সবার কমপ্লিট হয়ে যায় বলেই বলতে পারি, এই জন্য আই ওয়াজ বর্ন। তাহলে এখানে অপশন বি। এই ছিল আমাদের প্র্যাকটিস সেট, এবং আমাদের পাস্ট ইনডেফিনাইট কমপ্লিট, পরের দিন পাস্ট কন্টিনিউয়াস। এটা মিউট করে দিয়ে আগে দাও।